এই ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে নতুন অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে শুরু করতেছেন বা শুরু করবেন বলে চিন্তা করতেছেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন একটা অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করার জন্য প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, তারপরে সেটার এসডিকেটা শিখতে হয়। আচ্ছা, তো এখন আপনি কি ফ্লাটার শিখবেন নাকি নেটিভ অ্যান্ড্রয়েড শিখবেন নাকি নেটিভ আইওএস শিখবেন? একটা জিনিস চিন্তা করি যে এই যে দেখেন রিঅ্যাক্ট নেটিভ, হ্যাঁ, এটা দিয়েও কিন্তু ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট করা যায়, স্টিল নাও যায়, ঠিক আছে? এইটা এক সময় অর্থাৎ ফ্লাটার আসার আগে এই রিঅ্যাক্ট নেটিভের বেশ পপুলারিটি ছিল, কিন্তু এখন ফ্লাটার আসার পরে কিন্তু এই রিঅ্যাক্ট নেটিভের পপুলারিটি কমে গেছে, কিন্তু আগে যে অ্যাপগুলো অলরেডি তৈরি করা হয়ে গেছে সেইগুলো কিন্তু মেনটেন করার জন্য এই রিঅ্যাক্ট নেটিভ ডেভেলপারদের প্রয়োজন পড়তেছে এখনও, হ্যাঁ। কিন্তু নতুন করে যে অ্যাপগুলো তৈরি হচ্ছে সেগুলো ক্রস প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু ফ্লাটারটাই চুজ করা হচ্ছে, ঠিক আছে? তো একটা সময় রিঅ্যাক্ট নেটিভের বেশ পপুলারিটি ছিল, এটা দিয়ে কিন্তু সব কিছু করা যায়, অর্থাৎ অ্যান্ড্রয়েড আইওএস সবই করা যায়। আচ্ছা, এরও আগে দেখেন কর্ডোভা নামে একটা জিনিস ছিল, যেটাতে দেখেন এই যে অ্যান্ড্রয়েড আইওএস এবং উইন্ডোজ ফোনের জন্য হচ্ছে যে অ্যাপ ডেভেলপমেন্ট করা যায়। তো এটাও একটা ক্রস প্ল্যাটফর্ম টেকনোলজি। এখানে দেখেন HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে এই অ্যাপ ডেভেলপমেন্ট করা হতো। আচ্ছা, আরও একটা ছিল আয়োনিক। আচ্ছা, আয়োনিক দিয়ে মোবাইল SDK ফর দ্য ওয়েব, এবং এখানে আমি নিচে যদি চলে আসি তো এখানে দেখেন অ্যান্ড্রয়েড আইওএস সবগুলো দিয়ে কিন্তু আউটপুট আপনি পেয়ে যাবেন। তো এইগুলোর কথা কেন বলতেছি, যে এই যে আয়োনিক, কর্ডোভা, তারপর হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ, এগুলোর কথা আমি কেন বলতেছি এই কারণে যে এগুলো একটা সময় বেশ পপুলার ছিল এবং কালের বিবর্তনে আস্তে আস্তে এগুলো হারিয়ে গেছে। অর্থাৎ আয়োনিক এবং কর্ডোভার যুগটাকে শেষ করে দিয়েছে হচ্ছে এই রিঅ্যাক্ট নেটিভ, এবং রিঅ্যাক্ট নেটিভের আধিপত্য শেষ করে দিয়েছে হচ্ছে এই ফ্লাটার, এবং ফ্লাটারের আধিপত্য শেষ করে দেওয়ার জন্য কিন্তু নতুন একটা টেকনোলজি আসতেছে, সেটা হচ্ছে যে এই যে জিটপ্যাক কম্পোজ, ঠিক আছে, মাল্টি প্ল্যাটফর্ম। আচ্ছা, তো এইটা নিয়ে হচ্ছে যে এখানে একটা ব্লগ পোস্ট আছে, এটা আমার পোস্ট নয়, এটা অন্য একটা পোস্ট। তো এখানে নিয়ে বেশ ডিটেইলে কথা বলা হয়েছে। তো এইটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে জিটপ্যাক কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম ফর iOS। আচ্ছা, তো আমরা তো জানি যে আমরা যারা হচ্ছে যে কটলিন নিয়ে কাজ করেন তারা অনেকেই জানেন যে কটলিন মাল্টি প্ল্যাটফর্মে অলরেডি iOS-এর জন্য কিছু কোড করা যায়, হ্যাঁ, ইউজার ইন্টারফেস ছাড়া বাকি কোডগুলো কিন্তু করা যায়। তো জিটপ্যাক কম্পোজ দিয়ে হচ্ছে ইউজার ইন্টারফেস তৈরি করা যায়। এটা এতদিন হচ্ছে ডেস্কটপ কিংবা ওয়েব কিংবা অ্যান্ড্রয়েডের জন্য হয়তো, কিন্তু এখন সেটা iOS-এর জন্য ওরা প্রিপেয়ার করতেছে, এবং এটা এখন আলফা ভার্সনে আছে। অর্থাৎ আলফা ভার্সন হচ্ছে বেটা ভার্সনের আগের ভার্সনটা। তো এইটা হচ্ছে যে রিলিজ দেওয়ার জন্য, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন রিলিজ দেওয়ার জন্য বা প্রোডাকশনে নেওয়ার জন্য রিকমেন্ড করা হয় না। আপনার পার্সোনাল প্রজেক্ট থাকলে আপনি টেস্ট করতে পারেন। তো আলফা ভার্সনের সাথে বেটা ভার্সনের পার্থক্যটা হচ্ছে আলফা ভার্সনে যে ফাংশনগুলো, অর্থাৎ যে এসডিকের যে ফাংশনগুলো লেখা হয় বা সেগুলোর প্যারামিটার বা নামগুলো চেঞ্জ হয়ে যেতে পারে বেটা ভার্সনের ক্ষেত্রে। কিন্তু বেটা ভার্সনের ক্ষেত্রে যখন বেটা ভার্সন রিলিজ হয়ে যায় তখন কিন্তু একটা ফাংশনের নাম বা একটা প্যারামিটারের নামগুলো চেঞ্জ হয় না। অর্থাৎ ওই এসডিকের মধ্যে যে ফাংশন এবং তাদের প্যারামিটারগুলো থাকে সেগুলোর নাম কিন্তু চেঞ্জ হয় না। অর্থাৎ বেটা ভার্সন, এটার পরবর্তী রিলিজটাই হচ্ছে বেটা ভার্সন, এবং সেইটা বেটা ভার্সন রিলিজ হয়ে গেলেই দেখবেন এটার পপুলারিটি বাড়বে বলে আমি মনে করতেছি, কারণ কম্পোজটা অলরেডি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বেশ পপুলারিটি পেয়েছে। তো জিটপ্যাক কম্পোজ, এবং সেটার মাল্টি প্ল্যাটফর্ম যদি iOS সাপোর্টেড হয় তাহলে যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার আছেন, কটলিন দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করেন, তাদের জন্য কিন্তু এইটা খুব একটা ভালো একটা অ্যাডভান্টেজ তৈরি হয়ে যাবে, যে আপনি কিন্তু সাথে একই কোড দিয়ে কিন্তু iOS-এর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারতেছেন। তাহলে কিন্তু ফ্লাটারের যে মেইন ফিচার, যে একবার কোড করে অ্যান্ড্রয়েড iOS দুইটাতেই আউটপুট দেবেন, এই ব্যাপারটাই কিন্তু এই জায়গায় চলে আসবে। অর্থাৎ কম্পোজ মাল্টি প্ল্যাটফর্মে এই জিনিসটা, এই ফিচারটাই চলে আসবে। তো যখন এই ফিচারটা চলে আসবে তখন দেখা যাবে যে হয়তোবা এমনও হতে পারে যে ফ্লাটারের আধিপত্য কমে যেতে পারে, অর্থাৎ ফ্লাটারের পপুলারিটি কমে যেতে পারে, যেই কারণে হচ্ছে যে আপনাদের জবের ক্ষেত্রে এইটার একটা ইফেক্ট পড়তে পারে। তো ঠিক এখন যেরকম রিঅ্যাক্ট নেটিভের জব পোস্ট খুবই কম হয়, তো এরকম ফ্লাটারের পোস্টে এরকম কম হইতে পারে। এইটা হচ্ছে প্রিডিকশন, এটা যে হবেই এরকম বলা যায় না, এটা একটা প্রিডিকশন। তবে এটা দেখেন, এটা কিন্তু JetBrains-এর যে মেইন ওয়েবসাইট, অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিওটা যারা তৈরি করেছে, অর্থাৎ JetBrains অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু ইন্টেলিজ আইডিয়া দিয়ে তৈরি করা, হ্যাঁ। তো ওই JetBrains-এই কিন্তু এইটা তাদের ব্লগে পোস্ট করেছে, এবং আমরা যদি এখানে যাই, এখানে দেখতে পাচ্ছি যে একটা ভিডিও আছে এইটা নিয়ে। এই ভিডিওটা হচ্ছে এইটা। তো এইটাও কিন্তু এই যে কটলিন বাই JetBrains-এর অফিসিয়াল চ্যানেল থেকে এটা কিন্তু রিলিজ করা হয়েছে 2 সপ্তাহ আগে। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে JetBrains কিন্তু এই ব্যাপারে বেশ সিরিয়াস, এবং এটা নিয়ে খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তো
তো এখন এইখানে যদি আমরা একটু নিচের দিকে যাই এবং গেট স্টার্টেড উইথ কম্পোজ ফর iOS এটাতে যাই, এটাতে গেলে আমরা দেখতে পারবো যে কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম, হ্যাঁ এখানে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা সম্বন্ধে বিস্তারিত বলা আছে। এবং এইখানে যদি আমরা যাই, এই যে দেখেন iOS এবং এটা আলফা, হ্যাঁ ভায়া জিটপ্যাক কম্পোজ, এটা কিন্তু অলরেডি স্টেবল, হ্যাঁ যে আর ডেস্কটপ বা ওয়েবের জন্য এক্সপেরিমেন্টাল। তো এইটা হচ্ছে আমরা অতটা ফোকাস করা লাগে না, কারণ হচ্ছে যে ওয়েবের জন্য ওয়েব টেকনোলজি দিয়ে যেগুলো তৈরি করা হয় সেটাই পপুলার। হ্যাঁ ফ্লাটারেও কিন্তু দেখবেন যে ওয়েব নিয়ে খুব একটা কাজ করা হয় না, ডেস্কটপটা নিয়েও খুব কম কাজ করা হয়। তো মূল টার্গেট হচ্ছে অ্যান্ড্রয়েড আর iOS, এবং অ্যান্ড্রয়েডের জন্য অলরেডি জিটপ্যাক কম্পোজটা স্টেবল রিলিজ, এবং কিন্তু এইখানে হচ্ছে যে আলফা রিলিজ, এবং এটাও খুব শীঘ্রই হয়তো বা বেটা রিলিজ হয়ে যাবে। তো আমরা এটা গিটহাবে যদি দেখেন 3 days ago অলরেডি 3 দিন আগেও হচ্ছে যে একটা কমিট করা হয়েছে এখানে। তো কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রজেক্ট টেমপ্লেট, আচ্ছা তো এখানে টেমপ্লেট করে দেওয়া আছে। তো এইটা হচ্ছে যে JetBrains-এর দেখেন github/JetBrains তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা কিন্তু দিচ্ছে, এবং নিয়মকানুন দেখিয়ে দিচ্ছে যে আপনি কীভাবে তৈরি করবেন, এবং এখানে দেখেন iOS-এ কীভাবে রান করবেন সেই সম্বন্ধেও বর্ণনা দেওয়া আছে। হ্যাঁ যে iPhone 14-এ কীভাবে রান করা যায় এই সম্বন্ধে কিছু বর্ণনা দেওয়া আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কটলিন দিয়েই কিন্তু ইউজার ইন্টারফেস ডেভেলপমেন্ট করা যাবে অ্যান্ড্রয়েড এবং iOS-এর জন্য, অর্থাৎ ক্রস প্ল্যাটফর্ম টেকনোলজির জন্য ফিউচার হচ্ছে কটলিন। তো আপনারা যারা নতুন অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন তাদের জন্য আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে আপনারা কটলিন দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করুন, এবং যারা হচ্ছে যে এখনও জাভায় রয়েছেন, আগে যারা ডেভেলপমেন্ট করতেন তাদেরও খুব শীঘ্রই কটলিনে মুভ করে ফেলা উচিত, এবং আমার মনে হয় সেটাই ভালো হবে, কারণ অ্যান্ড্রয়েড অফিসিয়ালি হচ্ছে কটলিনকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে, এবং কটলিন নিয়েই হচ্ছে যে ওরা সব প্ল্যান প্রোগ্রাম যা করে, যত এক্সাম্পল থাকে উদাহরণগুলো সবগুলোই কিন্তু এখন প্রায়োরিটি দিচ্ছে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে হচ্ছে কটলিনে। সো আর কটলিন আগে যারা জাভা করেছেন তাদের কাছে কটলিনটা খুবই চমৎকার লাগবে, কারণ কটলিনে বিশেষ কিছু ফিচার আছে যেই ফিচারগুলো হচ্ছে যে জাভার ডেভেলপারদের জন্য অনেক বেশি চমকপ্রদ। তো সেই ফিচারগুলো যখন এক্সপ্লোর করবেন তখন দেখবেন বেশ ভালো লাগবে, এবং জাভায় আর ফিরে যেতে মন চাইবে না। যারা হচ্ছে যে কটলিনে কোড করেন নাই তাদের কাছে মনে হবে যে আর কি বলে, কিন্তু আসলে যারা জাভা আগে কাজ করেছেন পরবর্তীতে কটলিনে আসছেন তাদের কাছে এটা দুইটার সাথে কম্পেয়ার করলে মনে হবে যে না, কটলিনটাই চমৎকার একটা ল্যাঙ্গুয়েজ। তো এটা বলার জন্য এই ভিডিওটা করা যে আপনারা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হচ্ছে একটু ওয়াইজ ডিসিশন নিন, এবং অনেকের কাছে জেনে শুনে তারপর ডিসিশন নিন যে আসলে আপনারা কী করতে চান। ধন্যবাদ।